লাশগুলো মর্গে পাঠানোর ব্যবস্থা করো বলেই পাশের রুমে গিয়ে টেবিলে রাখা চায়ের কাপটা তুলে নেয় রুশান। জানালার সামনে দাঁড়িয়ে কফির মগে চুমুক দিলে পাশে তার এক সহকারী এসে দাঁড়ায়। রুশান তার দিকে তাকালে সে বলে, স্যার, আমার তো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না। এতগুলো লোককে ধরেও একটাকেও মুখ খোলাতে পারিনি। সবাই মনে হয় একটাই সংকল্প নিয়ে কাজ করছে যে ভাঙবে তবু মচকাবে না। রুশান চায়ের কাপে চুমুক দিয়ে বলে, বিষয়টা এমন হলে এত অত্যাচারের পরও কেউ না কেউ তো মুখ খুলতো, কিন্তু এরা কেউই মুখ খোলেনি। হয়তো ওদেরকেও কোনো না কোনো ভাবে লক করে রাখা হয়েছে, কারণ যারা এসব ক্রাইমের পরিচালনা করে তারা কেউই কোনো বোকা মস্তিষ্কের মানুষ না। সবগুলোই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আড়াল থেকেই এদের পরিচালনা করে। আর আমাদের টার্গেট হলো ওসব লোকগুলো যারা এই খেলার ক্যাপ্টেন। পাশ থেকে লোকটা বলে, ইদানিং প্রায় ক্রাইমে দেখি ভার্সিটির কিছু স্টুডেন্টও জড়িয়ে আছে। আমি ভাবি ওরা এত বড় বড় কাজ হাত দেওয়ার সাহস পায় কোথা থেকে, আর ওদেরকে এসব কাজেরই বা সন্ধান দেয় কারা? রুশান জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে, হয়তো বিভিন্ন ভার্সিটিতেও ওদের ছেলেবেলে মিশে আছে। এতে টিম মেম্বার বৃদ্ধি করছে তারা। জাতীয় পর্যায় থেকে এখন আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে গেছে তাদের জাল। কিন্তু স্যার, আমার তো মনে হয় না এভাবে আমরা কিছু খুঁজে পাবো বলে। এর আগেও কয়েকজন অফিসার এসব কিছুর মূল খুঁজতে গিয়ে নিজেরাই হারিয়ে গেছে। রুশান একটু বাঁকা হাসি দিয়ে বলে, তার জন্যই তো আমি সোজা রাস্তায় না হেঁটে বাঁকা রাস্তাটাই বেছে নিয়েছি। তবে এবার আমাদের নতুন প্ল্যান তৈরি করতে হবে। সামনে হয়তো অনেক বিপদ পড়ে আছে যা এখন আমরা চোখেও দেখিনি। সো আমাদের প্ল্যানকে নতুন করে আরো স্ট্রং করে সাজাতে হবে। বলেই ফোন অন করে দেখে রাত 2:30 বাজে। ওয়ালপেপারে সুন্দরী একটা মেয়ের ছবি দেখে মুচকি হেসে মুখ ঘুরিয়ে নিল রুশানের পাশের লোকটা, যেটা ছিল রাইসার ছবি। লোকটার এমন হাসির মাঝেও একটা বিষয় মাথায় ঢুকে গেল রুশানের, কারণ লোকটা এতক্ষণ গম্ভীর থেকে এখন পিকটা দেখা মাত্রই তার মুখের ভঙ্গিমা চেঞ্জ হয়ে গেল। আজ হয়তো প্রথম খেয়াল করেছে তাই এমন হেসে দিল। যদি না দেখতো তাহলে কখনোই হাসতো না। এখন চিন্তার বিষয়টা হলো, যদি কোনোভাবে তার শত্রুকেও তার সাথে মিশে গিয়ে এমন করে তার দুর্বলতাটা বুঝে ফেলে তাহলে তার কাজটা খুব বেশি কঠিন হয়ে পড়বে। কারণ দুর্বল জায়গা খুঁজে পেলে প্রতিপক্ষকে বশে আনা খুব সহজ, তাই দুর্বলতা আড়ালে রাখাই ভালো। ফোনের লক খুলে ওয়ালপেপারটা চেঞ্জ করে নিল রুশান, কারণ সে চায় না এসবের মাঝে রাইসার কথা কেউ জানুক বা তার কোনো ক্ষতি হোক। অল্প কয়েকদিনই রাজের ডিপার্টমেন্টের প্রায় সকল স্যারদের প্রিয় হয়ে উঠেছে রাজ। তার আচরণ ও পড়ালেখার প্রতি আগ্রহটা সকলেরই প্রিয় করে তুলেছে তাকে। অনেকদিন পর আজ হসপিটাল থেকে কলেজে ফিরল নাহিদ, তাও হুইল চেয়ারে বসে। ছাত্র রাজনৈতিক দলের সভাপতি ছিল দেখে ভার্সিটির অনেক রাজনৈতিক ছেলে মেয়ে তার পেছনে আছে। আর নাহিদের সুবাদে সেই জেলার এনপিও এসেছে আজ কলেজে। সারা জেলায় ছাত্র রাজনৈতিকের মাঝে রাজ করা ছেলেটা আজ হুইল চেয়ারে। অপমানে হসপিটালেই পদত্যাগ করেছে সে, তাই তাকে পদত্যাগের কারণে বিদায় জানাতে এত আয়োজন। এরপর সিলেক্ট করা হবে নতুন সভাপতি। সব ডিপার্টমেন্টের ক্যাপ্টেনরা এমপিকে একে একে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। তার মাঝে পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে গেল রাজ, তার প্রিয় সম্রাট স্যারই ডেকে নিল তাকে। রাজ ফুল নিয়ে এগিয়ে গেল এনপির কাছে। ফুল দিয়ে রাজ হাত মেলানোর জন্য হাত বাড়ালে এনপি চেয়ারের দিকে তাকিয়ে বসে গেল চেয়ারে। অপমানিত হয়ে সেখান থেকে সরে গেল রাজ। বিষণ্ণ মনে অন্যান্য ছাত্রদের সাথে মিশে গেল সেও। রাজের ভাবতেই হাসি পায়, একদিন এই এমপি নিজেই তার সাথে হাত মেলাতে আসবে। অরিন রাজের পাশে দাঁড়িয়ে বাহু দিয়ে রাজকে হালকা করে ধাক্কা দিয়ে হেসে বলে, দেখলে পাওয়ার চিরকাল থাকে না। কত ছেলেকে মেরেছে এই নাহিদ, হসপিটালেও পাঠিয়েছে অনেককে। আর তোমার ভার্সিটিতে আসার প্রথম দিনই তোমাকে মারলো, আর এখন নিজেই হুইল চেয়ারে বসে আছে। তবে কাজটা যেই করুক একদম ঠিক কাজই করেছে। এসব ছাত্র রাজনীতির কারণে সাধারণ ছেলেমেয়েরা ভার্সিটিতে ঠিকমতো শান্তিতে ক্লাসও করতে পারে না। রাজ একটু হেসে বলে, আর কয়েকদিন অপেক্ষা করো, এরপর দেখবে এসব ছাত্র নেতাদের কি বেহাল দশা হয়। অরিন কিছু না বুঝে অবাক চোখে রাজের দিকে তাকালো। অবাক ভঙ্গিতে বলল, মানে? রাজ আবার হেসে বলল, এই দেখছো না নাহিদের কি অবস্থা, বাকিরাও এমন হবে না তার কি নিশ্চয়তা আছে? অরিন বলল, ও। দুইটা মেয়ে রেস্টুরেন্টে আসলো। কিছুটা দূরে একটা সিট খালি দেখে ওখানে যেতেই পাশ থেকে একটা ছেলে ইচ্ছা করে একটা মেয়ের শরীরে হাত লাগালো, যার কারণে মেয়েটা ছেলেটার দিকে তাকিয়ে বলে, এসব কোন ধরনের অভদ্রতা? ছেলেটা উঠে দাঁড়িয়ে বলল, ওহ সরি। মেয়েটা বলল, সরি মানে? গায়ে হাত দিয়ে সরি বললেই সব সমাধান হয়ে যায়? ছেলেটা এবার মেয়েটার হাত ধরে বলল, গায়ে হাত দিলেই কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? এখন তো সামনেই ধরলাম, কি করবি এখন কর। দূর থেকে পুরো বিষয়টা লক্ষ্য করলো তুষার। সামনে এগিয়ে গিয়ে ছেলেটাকে ধরে বলে, হোয়াট ইজ দিস ভাইয়া? এসব কোন ধরনের আচরণ? ছেলেটা এবার তুষারকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, তোর কাছে কৈফিয়ত দিতে হবে আমার, শালা ফকিন্নি। তুষার আবার সামনে গিয়ে বলে, রেস্টুরেন্টের সবার সামনে একটা মেয়ের সাথে এমন আচরণ করতে পারেন না আপনি। ছেলেটা এবার তুষারের দিকে আঙুল তুলে বলে, আমার পরিচয় জানিস তুই? তুষার মাছি তাড়ানোর মতো করে আঙুল সরিয়ে বলে, আপনার পরিচয় জেনে আমি কি করব? আর কিছু না বলেই তুষারের গালে একটা ঘুষি বসিয়ে দেয় ছেলেটা, আর মুখ দিয়ে অসংখ্য গালিগালাজ করতে থাকে সে, যা ছিল তুষারের কাছে অসহ্যকর। তাই সে রাগের মাথায় ছেলেটার বুকে লাথি বসিয়ে
বসিয়ে দিলে কয়েকটা টেবিল দূরে গিয়ে পড়ে ছেলেটা। হাতাহাতি শুরু হলে সবাই এসে তুষারকে টেনে একপাশে নিয়ে চলে যায়। আর ছেলেটা উঠে বলে, শুধুমাত্র একটা ফোন দিলে এমন 10টা রেস্টুরেন্ট ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে 10 মিনিট সময় লাগবে না, আর তুই আমার গায়ে হাত তুলিস? হোটেল ম্যানেজার এসে ছেলেটার ধারে ক্ষমা চাইতে লাগলো, আর এসেই তুষারের গালে থাপ্পড় মেরে বলে, গেট আউট, আর কখনো যেন তোকে এই রেস্টুরেন্টের আশেপাশে না দেখি। ছেলেটাও তুষারের দিকে আঙুল দেখিয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে, যার অর্থ তুষার তার শিকারের পড়ে গেছে। এখান থেকেই তুষারের শত্রুদের সূত্রপাত হয়েছিল। কাস্টমারের সাথে এমন আচরণের জন্য ম্যানেজার গালাগাল করে বের করে দিলে তুষারকে। তুষার কিছুক্ষণ নিশ্চুপ থেকে ইউনিফর্ম খুলে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। রাস্তার এক পাশ থেকে হাঁটছে। মাসের আর 5 থেকে 6 দিন বাকি ছিল, তবুও অর্ধেক মাসের বেতনটাও পেল না সে। বাসায় আসার পর থেকেই বিষণ্ণ মনে বসে আছে তুষার। মাঝে মাঝে চোখের জল মুছে নিচ্ছে সে। অনেক কষ্ট জবটা ম্যানেজ করেছিল, প্রতি মাসে কিছু টাকা জমিয়ে আবার বাড়ির জন্য পাঠাতে হতো তাকে, আর এখন সেটাও চলে গেল। এখন আরেকটা জব খোঁজো, নিজের পড়াশোনা খরচ চালানো, মায়ের অপারেশনের জন্য টাকা জমানো, সবকিছু কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর চাইলেও সহজে আর এত ভালো জব খুঁজে পাবে না সে। তুষারের মন বিষণ্ণ দেখে নিবিড় পাশে বসে কারণ জানতে চাইলো। তুষার সবটা খুলে বলল তাকে। পাশে রাজও ছিল। সবশেষে তুষার কেঁদে বলে, মায়ের অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন, আর আমার বাবা নেই, কয়েক বছর আগে মারা গেছে। আমাকে পড়াশোনার পাশাপাশি সংসার চালাতে হয়। এখন তো সেই পথটাও বন্ধ হয়ে গেল। গত 1 বছর ধরে এখানে ওখানে কাজ করে মায়ের অপারেশনের জন্য টাকা জমাচ্ছি, আর এখনো 2 লাখের মতো জমানো বাকি। আমি এখন কিভাবে এত টাকা জোগাড় করব? রাজ পাশ থেকে তার কাঁধে হাত রেখে বলে, মন খারাপ করো না, আমরা তো আছি। তোমার মা তো আমাদেরও মায়ের মতো, তাই না? প্রয়োজনে আমরা সবাই মিলে তোমার জন্য একটা জব খুঁজে দিব। ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। বলেই সেখান থেকে উঠে চলে গেল রাজ। রুমে গিয়ে ল্যাপটপটা নিয়ে বসলো। কিছুক্ষণ পর তুষারের ফোনে একটা মেসেজ আসে। মেসেজটি এমন ছিল, কংগ্রাচুলেশন তুষার আহমেদ, সাগরবাড়ি সংস্থা থেকে প্রতি বছরই আমরা লটারির মাধ্যমে 5 জন সেরা ভাগ্যবান সিলেক্ট করে নিই, আর এই বছরের সেই 5 জনের মাঝে একজন হলেন আপনি। তাই সাগরবাড়ি সংস্থা থেকে আপনার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা যোগ হয়েছে। অ্যাকাউন্ট চেক করে যদি টাকা পেয়ে থাকেন তাহলে ওয়াই লিখুন, আর যদি টাকা এখনো না পৌঁছায় তাহলে এন লিখে সেন্ড করুন। ধন্যবাদ। তুষার যেন অবাক হয়ে রইল। সাগরবাড়ি নামের কোনো সংস্থা আছে বা তারা প্রতি বছর মানুষকে এরকম টাকা দান করে, তাই প্রথমবার শুনলো সে। তবুও অ্যাকাউন্ট চেক করে দেখে সত্যিই তার অ্যাকাউন্টে কিছুক্ষণ আগে 5 লক্ষ টাকা যোগ হয়েছে, যা দেখে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল তুষার। এটা কি সম্ভব? রাতের বেলায় ছাদের এক কোণে পা ঝুলিয়ে বসে আছে রাজ। হালকা শীতল বাতাস যেন শরীরে হাতছানি দিয়ে যাচ্ছে একটু পরপর। তার চোখে দেখা কিছু ঘটনা যেন এখনো চোখের সামনে জীবন্ত হয়ে আছে। প্রায় বছরখানেক আগে ঘটনা সেটা। চারদিকে নানান ঘটনা ঘটে চলছিল প্রতিদিন। অনেক মানুষ নিখোঁজ হওয়ায় ঘটনা কানে আসতো প্রায়ই। সিআইডির কিছু টিম রহস্য খুঁজতে গেলে কয়েকদিন পর তারাও কোথায় উধাও হয়ে গেল, তার কোনো খোঁজও মিলেনি। রাজ তখনও কিছু কারণে সাধারণ মানুষের সাথে মিশেই চলতো। পড়ালেখা শেষ করে অনেক বছর পর মাতৃভূমিতে পা রাখায় পর্যটকের মতোই সারা দেশে ভ্রমণ করেছিল। মাতৃভূমিকে তখনও পুরোপুরি দেখা বাকি ছিল। অঞ্চলটা ছিল গ্রাম অঞ্চল। কাঁধে ব্যাগ নিয়ে গাড়ির জন্য দাঁড়িয়েছিল রাজ। হঠাৎ খেয়াল করলো কিছু মানুষ দৌড়ে দৌড়ে একটা বাড়িতে গিয়ে ভিড় জমাচ্ছে। কৌতূহল নিয়ে রাজও এগিয়ে গেল সেখানে। ভিড় ঠেলে ভেতরে ঢুকলে দেখে বাড়ির সামনে উঠানে 3টা লাশ শুয়ে আছে। মধ্যবয়সী একজন মহিলা, আর 18 থেকে 20 বয়সী একটা মেয়ে, আর ছোট্ট একটা বাচ্চা ছেলে। বয়স হয়তো 1 বছরের মতো হবে। রাজ আশেপাশের মানুষদের কথায় বুঝতে পারে 2 সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছে মহিলাটি। মহিলাটার নাম ছিল সালমা, আর যুবতী মেয়েটার নাম মিম। বছরখানেক আগে মিমের ভাই মানে সালমার ঘরে সেই ছোট্ট